আরে মন্টু আইছে, সবাই পালা, দৌড়া দৌড়া, উঠ সবাই তাড়াতাড়ি। মন্টু আইছে, তাড়াতাড়ি সবাই পালা। কি রে ভাই, তোরা আমার দেখে এমন হেলাফেলা করস কেন? আমি কি এমন করছি তবু তাই কর? আমি যখনই তোদের সামনে আসি তোরা তখনই আমার দেখা দৌড়াইয়া ছুটাইয়া পলাইয়া যাস। কি করছি কি আমি? আর আমি কেমনে অভিশপ্ত হইলাম আমার একটু তোরা খুললা কবি? সেই বুদ্ধি হওয়ার পর থেকে খালি মনটাছি আমি অভিশপ্ত। আমার দেখলে বাবা গ্রামের মানুষে দৌড়াইয়া পলায়। কেন করছে এগুলো একটু কইবি তোরা আমারে? এই কথা বলে মন্টু সেইখান থেকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে দূরে এক কৃষক কাজ করতেছে। সে গুটি গুটি পায়ে হেঁটে তার জমির পাশে গিয়ে চুপচাপ বসে। কি রে ভাই, তোর ফসলের কি অবস্থা? কি রে মন্টু, তুই তুই আমার জমির পাশে কি করতেছিস? ওট করতেছি। অক্ষণে আমার জমির কিনার থেকে উঠা যা, ওই দূরে যাইয়া বয়। তুই হইল অভিশাপ মন্টু, তোরে এক নামে সবাই ভয় পায়। তুই তোর অভিশপ্ত শরীর নিয়া আমার ধানের জমির পাশে বসে কি আমার ফসলের জমিটাকে নষ্ট করবি নাকি? এক্ষুনি ভালোই ভালোই কইতাছি, এখান থেকে উঠে যা। কি রে ভাই, তোরা আমার দেখলে এমন করস কেন একটু কইবি? আমারে তোরা অভিষেক মন্টু করস কেন? আমি কেমনে অভিশপ্ত হইলাম তোরা ক? আমারে দিয়া কি কোনো সময় কারোর কোনো ক্ষতি করতে দেখছস তোরা? এই তোরা আমারে যখনই দেখোস খালি কইবি অভিষেক মন্টু হইছে পলা পলা। একটু আগে হাট বাজার দিয়ে আইতেছিলাম, সবাই আমারে দেখা এই কথা বইলাই দৌড়াইয়া পলাইলো। সেইখানে কারোরে না পাইয়া এইখানে তোরে দেখা আগাইয়া এলাম, তুই আমারে একই কথা কইতেছস। আমি যে অভিশপ্ত একটা মানুষ তোরা কেমনে জানলি একটু কইবি আমারে? আরে হ হ, থাম থাম, তোর আর কিছু করণ লাগতো না। তুই যেই গাছে আপ দেস সেই গাছে ফল ধরে না, তুই যেই জমির পাশে দিয়া যাস সেই জমিতে ফসল হয় না, যেই নদীর কাছে দিয়ে আইটা যাস সেই নদীতে মাছ থাকে না, সব মাছ এমনিতেই মরে যায়। তোর আর কি চিনব ক? অভিষেকটা না হইলে কি এমন হইতো নাকি? এই কথা শোনার পরে মন্টু সেইখান থেকে মন খারাপ করে উঠে চলে যায়। মন্টু সেইখান থেকে মন খারাপ করে যাওয়ার সময় রাস্তায় তার সঙ্গে এক ইমাম সাহেবের দেখা হয়। সে ইমাম সাহেবকে অতি নম্র কণ্ঠে ডাক দিয়ে বলেন, আচ্ছা হুজুর, আপনি আমাগো গ্রামে মসজিদের ইমাম সাহেব না? হ বাবা, আমি তোমাগো মসজিদেরই ইমাম সাহেব। কেন কিছু কইবা নাকি? হ ইমাম সাহেব, আমার আপনার লাগে কিছু কথা আছে। আমি কারোর কাছে আজ পর্যন্ত এই কথাগুলার উত্তর পাই নাই। কও বাবা, কি কইবা কও। আচ্ছা হুজুর, গ্রামের প্রত্যেকটা মানুষ আমারে দেখলে অভিশাপটা মন্টু কইয়া দৌড়াইয়া পালাই কেন? আমার একটু কইবেন? ছোটবেলা থেকেই আমার কোনো খেলার সাথী ছিল না, বড় হয়েছি পরেও আমার কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন কেউ আমার দেখতে পারে না। সবাই আমারে খালি দেখলেই অভিশাপটা মন্টু কইয়া দৌড়াইয়া পালায়। কারণটা কি আমি আইজও পর্যন্ত জানলাম না। এই আপনিই একটা মানুষ যা আমারে দেখা এখন পর্যন্ত কিছু কইলেন না, অভিশাপটা মন্টু কইয়া দৌড়াইয়া পলাইলেন না। কত মানুষরে জিগাইছি আমারে অভিশাপটা মন্টু কেন কয়, কোনো মানুষই আমারে কইতে পারে নাই। আপনি কি জানেন আমারে অভিশাপটা মন্টু কেন কয় সবাই? ও আচ্ছা, এই কথা তাইলে শোনো বাবা, তোমার অভিশপ্ত মন্টু একটা কারণেই মানুষ কয়। তুমি তোমার জন্মের সময় তোমার মা মইরা গেছিল। তোমার মা মইরা যাওয়ার পরে তোমার বাপ তোমার মুখ দেখে নাই, অভিশপ্ত বাচ্চা কইয়া তোমারে ফেলাইয়া দিছিল। সেইখান থেকে তোমার দাদি তোমারে কোলে পিঠে কইরা মানুষ করছে। আর তুমি তোমার জন্মের সময় তোমার মা মইরা যাওয়ার কারণে এই যে তোমার বাপে তোমার অভিশপ্ত কইছিল, এইখান থেকে সবাই তোমার এখন অভিশপ্ত মন্টু বইলাই চিনে, এছাড়া কিছুই না। আমরা তোমার বাপরে অনেকবার বুঝাইয়া কইছিলাম, কিন্তু তোমার বাপে বোঝে নাই। সেইখান থেকে এই তো গ্রামের মানুষ তোমারে অভিশপ্ত মন্টু বইলা ডাকে।
এছাড়া কিছুই না বাবা, যাও বাসায় যাও, মন খারাপ করো না। তোমার যখন মন খারাপ লাগে, একা লাগে, তুমি আর কারোর কাছে না এলেও আমার কাছে আইসো। এই কথা বলে সেইখান থেকে ইমাম সাহেব তার মতো সে চলে যায়, আর মন্টুও সেইখান থেকে চুপচাপ হাঁটতে শুরু করে। ঘন জঙ্গলের মধ্যে এক লোক থাকতো। সেই লোকের নিজের ঘর বাড়ি বলে কোনো কিছুই ছিল না। তার আপন বলতে ছিল শুধু সেই জঙ্গলের পশু পাখি ইত্যাদি। সবকিছু নিয়েই তার জীবন খুব সুন্দরভাবে কেটে যেত। তার কাজের মধ্যে ছিল খাওয়া দাওয়া আর সেই পশু পাখিদের সাথে সারাদিন খেলা করা। বাবা, তুমি তো প্রতিদিনই জঙ্গলে আসো শিকার করার জন্য, কিন্তু তুমি তো একটা দিনও শিকার করে রাজমহল পর্যন্ত নিয়ে যেতে পারো না। আমার মনে হয় না তুমি আজকেও শিকার করতে পারবে। আমি বলে দিচ্ছি, আমার কথা মিলিয়ে নিও, তুমি আজকেও শিকার করতে পারবে না। কি বলিস তুই? আমি স্বীকার করতে পারবো না? আমিও তোকে আজকে স্বীকার করে দেখিয়ে দেব। আমি আজকে স্বীকার না করে এই জঙ্গল থেকে যাবই না। স্বীকার করে তবেই আমি আজ রাজমহলে ফিরে যাব। আমি যদি রাজা হয়ে থাকি, স্বীকার তো আমি করবই করব। বাবা, আমি জানি তুমি কত পারো। পারলে আমি জ্ঞান হওয়ার পর থেকে একবার হলেও তোমাকে একটা পাখি হলেও অন্তত শিকার করতে দেখতাম। আরে চুপ 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 চুপ। একদম ঠিক কথা বলছিস। ওই দেখ একটা পাখি। দাঁড়া, আমি তোকে ওই পাখিটাই শিকার করে দেখাবো। কি ব্যাপার, হঠাৎ করে জঙ্গলে গুলির আওয়াজ কিভাবে? বিষয়টা তো দেখতে হচ্ছে। এই বলে সে সেইখান থেকে হাঁটতে শুরু করে। সেই লোকটি সেইখান থেকে দ্রুত পায়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখতে পায় তার সামনে রাজার মেয়ে পাখি শিকার করায় অত্যন্ত ভাবে ব্যস্ত হয়ে আছে। রাজা একটা পাখির দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে যাচ্ছে। তখন সেই লোকটি অত্যন্ত বিনয়ের সুরে রাজাকে বলতে থাকে, এ কি রাজামশাই, আপনি কি করছেন? আপনি আর যাই হোক কোনো নিরীহ প্রাণীর প্রাণ নিতে পারেন না। এরা তো এই জঙ্গলের নিরীহ পশু পাখি। তারা না আপনার কোনো ক্ষতি করেছে আর না কোনো সময় করবে। আপনি রাজা, আপনার কাজ তাদের প্রাণ বাঁচানো। আপনি আপনার শখ পূরণ করার জন্য কখনো নিরীহ প্রাণীদের জীবন নিয়ে খেলতে পারেন না। সেই লোকটির এই রকম কথা শুনে রাজার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যায়। তার সঙ্গে তার মেয়েও প্রচন্ড রেগে যায়। তখন রাজা আর তার মেয়ে বলতে থাকে, কি বললি? তোর মতো ফকিন্নি একটা লোক আমাকে এইভাবে কথা বলার সাহসটা পায় কোথায়? আমি এই রাজ্যের রাজা, এই রাজ্য আমার, জঙ্গল আমার, আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই বলার কে রে? পরে তো আছিস ফকিরদের মতো আমার দানে পাওয়া সেই সামান্য চাকরের জামা কাপড়। আমার সামনে সেরকম বড় গলায় কথা বলার সাহস রাখিস কিভাবে তুই? আরে, আমার বাবা তো ঠিকই বলেছে, তোকে দেখে তো একটা ফকিন্নির বাচ্চা মনে হচ্ছে। নিজের তো মনে হয় বাড়ি ঘরও নেই। তুই কিনা আমার বাবার সঙ্গে মুখে মুখে কথা বলিস? আমার বাবা এই রাজ্যের রাজা, ভুলে যাস না। আমার বাবা যদি চায়, যখন তখন তোর গর্দান নিতে পারে। রাজা আর রাজার মেয়ের এই রকম কথা শুনে লোকটি তখন বলতে থাকে, হ্যাঁ রাজকুমারী, আপনি ঠিকই বলেছেন। আমি গরিব মানুষ, আমার থাকার কোনো জায়গা নেই। আর আমার থাকার কোনো জায়গা নেই, বাড়িঘর নেই, জন্যই এই পশু পাখি নিরীহ প্রাণীদের উপর আমার এতটা মায়া।
আমি এদের সাথে আমার পুরোটা জীবন এই জঙ্গলেই কাটিয়ে দিয়েছি, আর সেই জন্যই তাদের প্রতি আমার এক অদৃশ্য মায়া কাজ করে। সেই মায়ার জন্যই আমি আপনাদেরকে বাধা দিচ্ছি। আর রাজা মশাই, আপনি দয়া করে আমার উপরে রেগে যাবেন না। আমি আপনাকে কোনো কথাই খারাপ ভাবে বলিনি। আমি শুধু আপনাকে একটু নিষেধ করলাম এই অসহায় নিরীহ প্রাণীদের জীবনটা না নেওয়ার জন্য। কাঠুরিয়ার এইরকম কথা শুনে রাজা আবারও ক্ষিপ্ত হয়ে তাকে বলে, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তুই তো আমার শিকার করায় ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস। তোর কথা শুনে আমার মন মানসিকতা এমনিতেও এখন আর শিকারে বসবে না। তোর বিষয়টা আমি রাজমহলে যেয়ে তারপরে দেখছি। তোর এত বড় গলায় কথা বলার ক্ষমতা স্পর্ধা কিভাবে আসে সেটার বিবেচনাও তোকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, চলো এখন, আমারও আর এইখানে এক মুহূর্ত ভালো লাগছে না। এই ছোট লোকের বাচ্চা আমাদের মন মানসিকতা আনন্দটাই মাটি করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল। এই কথা বলে রাজা সেইখান থেকে তার মেয়েকে সঙ্গে করে ক্ষিপ্ত হয়ে চলে যেতে থাকে। রাজা রাজমহলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে চিৎকার করে বলতে থাকে, ওই সবাই কোথায়? এক্ষুনি আমার সামনে এসে হাজির হও। রাজার এই হাঙ্কারে রাজার সহকর্মীরা দ্রুত গতিতে ছুটে এসে বলে, জি মহারাজ, বলুন কি করতে হবে, আপনি আদেশ করুন। রাজা তখন উচ্চস্বরে বলতে থাকে, আমি যে জঙ্গলে শিকার করতে যাই সেই জঙ্গলে এক ছোট লোকের বাচ্চা থাকে। আমি আজকে শিকার করতে যাওয়ার পরে সেই ছোট লোকের বাচ্চা আমার শিকারে ব্যাঘাত ঘটিয়েছে, এমনকি আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার ক্ষমতাও সে রেখেছে। যাও, এক্ষুনি গিয়ে তাকে ধরে নিয়ে আসো। রাজার প্রহরীরা তার কথা, তার আদেশ রক্ষা করতে সঙ্গে সঙ্গে ছুটে যায় সেই জঙ্গলে সেই লোকটিকে আটক করার জন্য। এক পর্যায়ে সেইখানে গিয়ে সেই লোকটির সামনে রাজার প্রহরীরা উপস্থিত হয়। তারপরে রাজার প্রহরীরা সেই লোকটিকে বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, চল আমাদের সঙ্গে। রাজার আদেশ, তোকে বন্দি করে নিয়ে রাজার সামনে রাখতে হবে। আমরা রাজার আদেশের গোলাম, আমাদের সেই কাজটা করতেই হবে। কেন ভাই, আমি কি করেছি যে আমাকে তোমরা আটক করে নিয়ে যাবে? আমাকে কেন বন্দি করবে তোমরা? তোর তো এত কথা শোনার মতো সময় আমাদের নেই। আমাদের ভালো কথাই তুই যাবি না তোকে আমরা বন্দি করে নিয়ে যাব? আরে না না ভাই, তোমাদের আর কষ্ট করে আমাকে বন্দি করতে হবে না। চলো, আমি নিজেই যাচ্ছি তোমাদের সঙ্গে। এই কথা বলে লোকটি নরম সুরে তাদের সাথে রাজমহলে প্রবেশ করে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাজামশাই বলতে থাকে, দেখ ছোট লোকের বাচ্চা, দেখ, তোকে আমি যা বলেছিলাম তাই করে দেখালাম। তোর মতো ছোট লোককে আমার আমার অন্দরমহলে আটক করে আনতে 2টা ঘন্টাও সময় লাগেনি। এইবার তো তুই আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নিশ্চয় করতে পেরেছিস। আর তোর মতো ছোট লোক আমাকে স্বীকার করতে বাধা দেয়। রাজার এইরকম কথা শুনে সেই লোকটি আবারও নরম সুরে রাজাকে বুঝিয়ে বলতে থাকে, দেখুন রাজামশাই, আপনি রাজা, এই রাজ্য আপনার, সেই জঙ্গলটাও আপনার, সবকিছুই আপনার। আপনার উচিত তো আমাদের প্রাণ বাঁচানো। আপনি আমাদের রক্ষা কবচ। সেইখানে আপনি যদি এক রক্ষা কবচ হয়ে আমাদের প্রাণ কেড়ে নেন, তাহলে আর আমাদের প্রাণটা বাঁচাবেটা কি বলেন? আমাদের জীবন তো আপনার হাতের মুঠোয় বন্দি। আমাদের জীবন আপনি রক্ষা করেন, আপনি আমাদের রক্ষা কবচ। তাহলে কিভাবে আপনি সেই রক্ষা কবচ থেকে জীবন বাঁচানোর পরিবর্তে জীবন কেড়ে নিচ্ছেন? সেই বনের পশু পাখি, নিরীহ প্রাণীগুলা আপনার তো কোনো ক্ষতিই করেনি। একটা জীবনের মূল্য কত সেটা তো আপনি ভালো বুঝেন।
সেই পশু পাখি প্রাণীর মুখের দিকে একটাবার আপনি তাকিয়ে দেখেন, তাদের মুখে কতটা মায়া আবেগ দিয়ে ভরপুর। নেহাতি আমি সেই ছোট্টবেলা থেকে তাদের সঙ্গে একসাথে বড় হয়ে উঠেছি, তাই হয়তো তাদের প্রতি মায়া কাটিয়ে উঠতে না পারার জন্য তাদের প্রাণ বাঁচাতে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রেখেছি। লোকটির এই কথা শুনে রাজা তখন হা হা করে হেসে ওঠে আর বলতে থাকে, হে লোক, তুমি শোনো, আমি তোমাকে এখানে বন্দি করে নিয়ে এসেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য না। আমি তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমার অন্দরমহলে নিয়ে আসতে বাধ্য করেছি। আমি তোমার উপরে জঙ্গল থেকে আসলে ক্ষিপ্ত হয়ে ফিরে আসিনি, আর তোমাকে এখানে আমি ক্ষিপ্ত হয়েও ধরে নিয়ে আসিনি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার এই নিরীহ পশু পাখি প্রাণীদের প্রতি যে মায়া টান, সেইটার উপরে অবাক হয়ে ভালোবাসা দেখে আমি তোমাকে নিয়ে এসেছি। তুমি একটা সাধারণ মানুষ হয়ে বনের পশু পাখি ও প্রাণীদের উপরে যতটা মায়া দেখিয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রেখেছো, সেইখান থেকে আমি সত্যিই মুগ্ধ। যাই হোক, আজকে থেকে তুমি আমার এই রাজ্যেই থাকতে পারো। তুমি চাইলে আমি তোমাকে জায়গা, বাড়ি, গাড়ি সবকিছু করে দিতে পারি। তুমি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমার রাজ্যে বিলাসবহুল জীবন কাটাতে পারো। না না রাজা মশাই, আপনি বলেছেন, আমি এতেই অনেক খুশি। আমার জন্য সেই পশু পাখি দিয়ে ভরপুর, নিরীহ প্রাণী দিয়ে ভরপুর সেই ঘন জঙ্গলটাই ঠিক আছে। আমার মায়া, মমতা, ভালোবাসা তাদেরকে ঘিরেই। আপনি বলেছেন, এতেই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। তবে আমি আপনার কথাটা রাখতে পারলাম না। আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলি মহারাজ। এই কথা বলে সেই লোকটি সেইখান থেকে ফিরে আসে আর রাজা তার কথায় তার আচরণে মুগ্ধ হয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক গ্রামে ছিল হতদরিদ্র এক কাঠুরিয়া। কাঠুরিয়া এতটাই দরিদ্র ছিল যে তার প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেটা বাজারে বিক্রি করে তার উপার্জন হতো। যাই, অনেক বেলা হয়ে গেল। আজকে যদি কাঠ না কাটতে পারি, সঠিক সময়ে যদি বাজারে কাঠগুলো বিক্রি না করতে পারি, তাহলে আর আজকে পেটে দানা পানিও পড়বে না। ঘরে তো এক মুঠো চাউলও নেই। এই বলে কাঠুরিয়া মনের দুঃখে আক্ষেপে জঙ্গলের দিকে গুটি গুটি পায়ে চলতে থাকে। প্রতিদিনের মতোই কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ করেই একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। কাঠুরিয়া প্রথমে গুরুত্ব না দিলেও কিছু সময় পরে দেখে কান্নার শব্দ অনেকটাই বেড়ে চলছে। তখন কাঠুরিয়া গুটি গুটি পায়ে সেই শব্দ লক্ষ্য করে সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে থাকে। হঠাৎ করে দেখে দূরে একটা অপরূপা সুন্দরী মেয়েকে দেখা যাচ্ছে। তারপরে কাঠুরিয়া, হায় উপরওয়ালা, এত ঘন ভয়ঙ্কর জঙ্গলে কোনো পুরুষ মানুষই ভয়ে ঢুকতে পারে না, আর এত সুন্দরী একটা মেয়ে এই জঙ্গলে কি করে আসলো? বিষয়টা তো দেখতে হচ্ছে। এই বলে কাঠুরিয়া মেয়েটার দিকে হাঁটতে শুরু করে। এই মেয়ে, কে গো তুমি? আর তুমি এই অবেলায় এরকম ঘন জঙ্গলে একে একা কি বা করছো? তুমি এই জঙ্গলে আসছোই বা কেন? এই জঙ্গলে তো সাধারণ মানুষ আসতেই ভয় পায়। এমনকি আমি নিজেও যে কাঠ কাটতে আসি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠ কাটি। কখন যেন কোন ভয়ঙ্কর পশুর মুখে আমি হতবিক্ষত হয়ে যাই। আর তুমি একটা এত সুন্দরী মেয়ে হয়ে এই মধ্য জঙ্গলে কিভাবে আসলে? মেয়েটা তখন কান্না করতে করতে কাঠুরিয়াকে বলে, আমি একা একা এই জঙ্গলে আসিনি।
আমি আমার বাবার সঙ্গে এসেছিলাম। আমার বাবা প্রতিদিনই এই জঙ্গলে শিকার করতে আসে, আর শিকার করে বাসায় যখন পশু পাখিগুলো নিয়ে যায় তখন আমার অনেক আনন্দ হয়। আর আমি সেই আনন্দটা একটু বাড়ানোর জন্য অনেক জেদ আর বায়না ধরে আজকে শিকার করা দেখবো বলে আমার বাবার সঙ্গে এসেছিলাম। কিন্তু হঠাৎ করে কোথায় থেকে যেন এক ভয়ঙ্কর প্রাণী চলে এসে আমাদের উপরে হামলা করে। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি এইখানে পড়ে আছি, কিন্তু আশেপাশে আমার বাবা বা অন্য কাউকে আমি খুঁজে পাইনি। তখন কাঠুরিয়া মেয়েটির কথা শোনার পরে একটু হতভম্ব হয়ে পড়ে। কাঠুরিয়ার মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু কাঠুরিয়া মেয়েটার সেই অবস্থা দেখে তাকে আর কিছু বলে সাহস পায় না, কারণ মেয়েটা এমনিতেই অনেকটা ভয়ে আতঙ্কিত হয়ে কান্না করতেছিল। তখন কাঠুরিয়া বলে ওঠে, আচ্ছা এই মেয়ে শোনো, তুমি যদি চাও তুমি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো। যদিও আমি গরিব মানুষ, কাঠ কেটে 2 বেলা 2 মুঠো চাল দিয়ে জল ভাত খেয়ে নিই। তুমি গেলে হয়তো অন্তত তোমাকে 2 মুঠো ভাত দুবেলায় আমি দিতে পারবো। তোমাকে এই ঘন জঙ্গলে একা একা রেখে বা আমি যাবই কি করে, কারণ এই জঙ্গলটা ভয়ঙ্কর পশু প্রাণীতে আবৃত। মেয়েটাও কাঠুরিয়ার কথা শুনে অনেকটাই ভয় পেয়ে স্তব্ধ হয়ে আসে। তারপরে ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আমি তো আপনাকে চিনি না, আপনার সঙ্গে গেলে আমার কোনো ক্ষতি হবে না তো? কাঠুরিয়া তখন মেয়েটার কথা শুনে একটু অবাঞ্ছিতকর ভাবে বলে, আমি যদি তোমার ক্ষতি চাইবো তাহলে তোমাকে আমি এই জঙ্গল থেকে কেন বাঁচানোর জন্য নিয়ে যাওয়ার কথা বলবো? কেনই বা তোমার কান্না শুনে তোমার দিকে এগিয়ে আসবো? মেয়েটা তখন কাঠুরিয়ার কথা শুনে তার প্রতি একটা বিশ্বাস নিয়ে আসে। তখন মেয়েটা বলতে থাকে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আপনার সঙ্গে যাব। এই বলে কাঠুরিয়া আর মেয়ে কাঠুরিয়ার বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কাঠুরিয়া মেয়েটিকে বলে, তোমাকে দেখে অনেকটা ক্ষুধার্ত মনে হচ্ছে, তুমি এখানে বসো, আমি বাজার থেকে কাঠ বিক্রি করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আমি একজন হতদরিদ্র মানুষ, আমার এখানে থাকলে হয়তো তোমার খাওয়া দাওয়ার একটু বেশি কষ্ট হবে। মেয়েটি তখন বলে, আরে না না, কোনো সমস্যা নেই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এটাই আমার জন্য অনেক কিছু। এই কথা শুনে কাঠুরিয়া সেইখান থেকে বাজারের দিকে রওনা দেয়। কিন্তু চলতি পথে কাঠুরিয়ার মনে অনেকটা প্রশ্ন জাগে। কাঠুরিয়া মনে মনে বলতে থাকে, আচ্ছা মেয়েটি বললো মেয়েটির বাবা শিকার করতে বের হয়েছিল। এই মহল্লাতে এমন কেউ নেই যে পশু শিকার করতে বের হয়। শিকার তো একজনই করে, তিনি হচ্ছেন সবার উপরে। তাহলে মেয়েটির কথার মধ্যে আমার কেমন যেন রহস্যভেদ মনে হচ্ছে। যাই, অতি দ্রুত কাঠগুলো বিক্রি করে মেয়ের থেকে সবকিছু জানার চেষ্টা করে। আসলে মেয়েটি কে, তার ঠিকানা কি, তার বাসা কোথায়, তার বাবার নাম কি। অতি দ্রুত কাঠুরিয়া বাজারের দিকে চলতে থাকে। আবার বাজারে কাঠ বিক্রি শেষ হলে অতি দ্রুত পায়ে সে তার বাড়িতে পৌঁছে যায়। কাঠুরিয়া বাসায় ফেরার পরে মেয়েটিকে ডাকতে থাকে। এই মেয়ে, মেয়ে বলি, এই মেয়ে বাইরে এসো তো দেখি। মেয়েটি কাঠুরিয়ার ডাকের শব্দ শুনে ছোট্ট ছোট্ট পায়ে কাঠুরিয়ার দিকে এগিয়ে আসে। তখন কাঠুরিয়া মেয়েটিকে প্রশ্ন করে, আচ্ছা এই মেয়ে, তুমি বলো তো তোমার বাবার নাম কি?
তোমার গ্রামই বা কোথায়, তুমি থাকোই বা কোথায়? মেয়েটা তখন বলে ওঠে, আপনি আমাকে যে জঙ্গল থেকে নিয়ে এসেছেন সেই জঙ্গলের পাশেই যে রাজার রাজত্ব, আমার বাবা সেই রাজত্বেরই রাজা। এই কথা শুনে কাঠুরিয়ার চোখ কপালে উঠে যায়, কারণ সেই গ্রামটাই হচ্ছে কাঠুরিয়াদের গ্রাম। মেয়েটা হয়তো বুঝে উঠতে পারেনি, সেই জন্যই এইভাবে বলল জঙ্গলের পাশের গ্রাম। কাঠুরিয়া তখন আর কোনো কথা না বলে তার বাবার নাম জিজ্ঞেস করে। তখন মেয়েটি তার বাবার নাম কাঠুরিয়াকে বলে, আমার বাবার নাম রাজা চন্দন মল্লিক। আমি চন্দন মল্লিকের একমাত্র আদরের মেয়ে। রাজার নাম শোনার সঙ্গে সঙ্গে কাঠুরিয়া আরো ভয় পেয়ে গেল, কারণ সেই রাজা হচ্ছে প্রচন্ড রাগী, এমনকি বদমেজাজি। সেই রাজার হাঙ্কারে এই মহল্লার আনাচে কানাচে কেঁপে ওঠে। তার সামনে গিয়ে মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা আজ অব্দি কারোরই হয়ে ওঠেনি। কাঠুরিয়া এই কথা ভাবে আর বলে, সেই রাজার মেয়ে আমার ঘরে, এই কথা যদি রাজা একবারের জন্য জানতে পারে, আমাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এই কথা বলে সেইখান থেকে কাঠুরিয়া চুপচাপ বের হয়ে আসে। সেদিন সারা রাত কাঠুরিয়ার সেই বিষয়গুলা নিয়ে চিন্তা করতে করতেই রাত কেটে যায়। পরের দিন সকালে রাজা গ্রামের সবাইকে ডেকে বলতে থাকে, তোমাদের মধ্যে কেউ যদি আমার মেয়েকে খুঁজে এনে আমার হাতে তুলে দিতে পারো, তাহলে আমি রাজা সবার সামনে কথা দিচ্ছি, আমার মেয়েকে আমি তার সঙ্গে বিবাহ দিয়ে দিব। এমনকি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমি তার নামে করে দিব, কারণ আমার মেয়ে আমার একমাত্র সম্পদ। আমার মেয়ে গতকাল হারিয়ে গিয়েছে ঘন জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলে একমাত্র আমি রাজা ছাড়া আজ পর্যন্ত কেউ প্রবেশ করার সাহস রাখেনি। সেই জায়গায় আমি রাজাও কালকে সেই জঙ্গল থেকে হেরে ফিরে এসেছি। এখন বর্তমানে সেই জঙ্গলে প্রবেশ করার মতো ক্ষমতা বা সাহস দ্বিতীয় কারোর আছে বলে আমার মনে হয় না। তাই আমি এই বলে ঘোষণা দিয়ে দিচ্ছি, যে পুরুষ আমার মেয়েকে খুঁজে এনে আমার কাছে প্রদান করতে পারবে, আমি সেই পুরুষের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। এমনকি অর্ধেক সম্পত্তি, অর্ধেক রাজত্ব আমি তার নামে করে দিব। এই বলে রাজা সেইখান থেকে ঘোষণা দিয়ে তার ঘরের দিকে হাঁটতে থাকে, আর গ্রামের লোকজনও আরেক রাস্তা দিয়ে বের হয়ে যেতে থাকে। এমন সময় পেছন থেকে একটা বাবা বলে ডাকের শব্দ আসে। বাবা! এই ডাকটি শোনার পরে রাজা যখনই পেছন দিকে ঘুরে তাকায়, তখনই দেখতে পায় রাজার মেয়ে এসেছে, সঙ্গে একটি হতদরিদ্র ছেলে দাঁড়িয়ে আছে। তখন রাজা দ্রুত পায়ে তার মেয়ের দিকে দৌড়ে যায়, এমনকি তাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে, কি রে মা, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আমি তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। তখন রাজার মেয়ে বলতে থাকে, বাবা, আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি ঘন জঙ্গলের মধ্যে পড়ে আছি অচেতন অবস্থায়। তখন আমি ভয়ে কান্না করতে থাকি। হঠাৎ করেই এই কাঠুরিয়াটি আমাকে সেইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এমনকি সে নিজের দায়িত্ব নিয়ে তোমার কাছে আমাকে পৌঁছে দিল। জানো বাবা, এই কাঠুরিয়া মানুষটি অনেক ভালো। সে নিজে খেতে পায় না, অথচ সে এই এতটুকু সময় আমার অনেক সেবা যত্ন করেছে। আমাকে এক চিলটি পরিমাণেরও অসুবিধাতে রাখেনি। রাজা এই কথা শোনার পরে ছেলেটির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুমি কি আমার ঘোষণা শুনে এখানে এসেছো,
নাকি নিজের অনিচ্ছাকৃতভাবে এসেছো? কাঠুরিয়া তখন বলতে থাকে, আমি আপনার কোনো ঘোষণাই শুনি নাই। আমি আপনার মেয়েকে রাত্রে জিজ্ঞেস করেছিলাম তার বাবার নাম। আপনার মেয়ে যখনই আপনার নামটা বলে আমি তখন থেকেই চিন্তা ভাবনা করতে থাকি কখন সকাল হবে আর আমি আপনার মেয়েকে কখন আপনার হাতে পৌঁছে দিব। এভাবেই আমি সারা রাত চিন্তায় চিন্তায় কাটিয়ে দিই। যখনই ভোরের আলো ফুটতে থাকে আমি সঙ্গে সঙ্গেই আপনার মেয়েকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য রওনা দেই। তখন রাজা কাঠুরিয়ার সততা আর উদার মনের পরিচয় পেয়ে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। রাজা বলতে থাকে, তুমি এখানে আসার আগেই আমি এক কঠিন ঘোষণা দিয়ে দিয়েছি। ঘোষণাটি তুমি তখন শোনোনি, তাই এখন তোমার সামনে দ্বিতীয়বারের জন্য উপস্থাপন করছি। আমার ঘোষণাটি ছিল, আমার মেয়েকে যেই ছেলে আমার কাছে খুঁজে এনে দেবে আমি তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব, এমনকি আমার অর্ধেক রাজত্ব তার নামে লিখে দিব। তুমি যেহেতু আমার মেয়েকে খুঁজে নিয়ে এসে দিয়েছো কোনো লোভ লালসা ছাড়াই, সেখানে আমি রাজা স্বইচ্ছাকৃতভাবে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, এমনকি আমার অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব আজকে দুপুরের মধ্যেই। কাঠুরিয়া তখন অবাক দৃষ্টিতে ভয়ে ভয়ে গলায় বলতে থাকে, এ কি মহারাজা, আপনি কি বলছেন? আমি এক হতদরিদ্র কাঠুরিয়া। আমি কাঠ কেটে যতটুকু উপার্জন করি ততটুকু দিয়ে আমার দুবেলা দুমুঠো চালে পেট চলে যায়। আপনি কি না আমার মতো হতদরিদ্র এক কাঠুরিয়ার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন? আপনার মেয়ে কোনোদিনও আমার সাথে সুখে থাকতে পারবে না। কাঠুরিয়ার এমন দরিদ্র কথা শুনে রাজামশাই হেসে ওঠে আর বলে, তুমি আর দরিদ্র থাকবে কোথায়? আমার অর্ধেক রাজত্ব তোমার করে দেওয়ার পরে তুমিও আমার মতো রাজা হয়ে যাবে, আর রাজার কাছে আমার মেয়ে কখনো অসুখী থাকতে পারে না। চলো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। এই বলে রাজা কাঠুরিয়া আর তার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতে থাকে।